ওয়েলকাম। আমাদের যে ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা এই বছর 7th ইয়ার, এবং এই 7th ইয়ারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সিরিজে ভাগ করে প্রতি সপ্তাহে আমরা দুটো করে সিনেমা এখানে প্রিমিয়ার করছি, এবং আমাদের ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের 7th ইয়ারের আজকে সেকেন্ড ডে। আজকে দুজন ফিল্ম মেকার তাদের এই পুরো প্যান্ডেমিক সিচুয়েশনে একটা দুটো অ্যাসপেক্ট নিয়ে ওরা এই সিনেমাটা তৈরি করেছে, এবং আমরা প্যান্ডেলে আজকে যারা আমাদের সাথে কনভারসেশন থাকবে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ডাইরেক্টর সপ্তর্ষি রায়, অ্যাট দ্য সেম টাইম আমাদের দুজন ডাইরেক্টর প্রিয়া সূত্রধর এবং মোনালিসা মণ্ডল, এবং তাদের সাথে তাদের দুজন অ্যাক্টর যারা ওদের এই পুরো সিনেমাতে করেছে, অ্যাক্টিং করেছে, দে হ্যাভ প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। তাদের সাথে আমাদের একটা কনভারসেশন থাকবে, কিছু ডিসকাশনস থাকবে। কিন্তু তার আগে যেটা আমাদের প্রত্যেকের, আমরা এখানে যারা অফিসে রয়েছি পুরো প্রেজেন্ট ফ্যামিলিতে, আমরা একটা জিনিস যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে আমরা যা কাজ করি পুরো অ্যাজ আ অর্গানাইজেশন, কখনো কোনো একজন ইন্ডিভিজুয়ালের আমরা নাম মেনশন করি না, বিকজ আমরা যেটা বিলিভ করি যে আজকে আমি যদি একটা কোনো কাজ করতে পারছি সেটা এই কারণে বিকজ আমার টিমের বাকিরা যারা আছে তারা অন্য কাজগুলো ঠিকভাবে সামলাচ্ছে, এবং সেটার যদি আমি লাইভ এক্সাম্পল বা লাইভ উদাহরণ যদি আমি বলি, সেটা ছিল গতকালের দিন। আমাদের গতকালের যে সার্ভাইভাল ওয়াকটা ওয়াজ আ মেজর হিট, বিগ হিট ছিল, এবং পুরো পুরো ওয়াকে কোঅর্ডিনেশন থেকে শুরু করে কস্টিউম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিলাম কালকে দেখার জন্য, যে কালকে কস্টিউম কেমন হবে, কালকে মডেলরা কীভাবে প্রেজেন্ট করছে। এই পুরো কোঅর্ডিনেশন, মডেলদের এত দুর্দান্ত প্রেজেন্টেশন, তাদের কস্টিউম, এই সবকটা জিনিস হয়তো পসিবল হতো না যদি না কিছুজন সাইলেন্টলি ব্যাকগ্রাউন্ডে থেকে যদি কাজ না করে যেত। এবং আমাদের পুরো প্রেজেন্ট ফ্যামিলি থেকে দো আমরা বলি যে কাউকে ইন্ডিভিজুয়ালি আমরা হাইলাইট করি না, বাট এই সাইলেন্ট পিপলদের মেনশন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তারা এই যে আমরা সবসময় বলি যে আমি কাকে দেখে শিখবো বা আমার রোল মডেল কে হবে, আমার মনে হয় এরা প্রত্যেকে খুব সাইলেন্টলি কিন্তু রোল মডেল হিসেবে আমাদের সামনে আসছে। অফিসে যেটা আমি নিজে সবসময় এই গত 7 বছর ধরে আমি শিখেছি ইজ কখনো ওয়েট করে থেকো না কেউ এসে তোমায় বলুক তারপরে আমি করব, এবং এরা কালকে কিছুজন আমার টিমের মেম্বার্সরা এটা কালকে প্রুভ করেছে যে ইয়েস, সবসময় কাউকে বলতে হয় না, নিজে থেকে এগিয়ে গেলে কিন্তু পুরো শো, ইনফ্যাক্ট আমি যদি বলি দে ওয়ার দ্য পিপল যাদের জন্য কালকে শোটা এত দুর্দান্ত রান করতে পেরেছে। এবং ফার্স্ট আমরা কিছু জনকে আমি যাদেরকে নেম বলছি, যাদের নাম আমি রিকোয়েস্ট করবো তারা কাইন্ডলি বসে থেকো, বাট আমরা বাকিরা যারা আছি যদি আমরা উঠে দাঁড়িয়ে তাদের প্রত্যেককে অ্যাপ্লড করতে পারি, বিকজ দে ওয়ার রিয়েলি পিপল হুম স্যালিউট, কালকে যেভাবে তারা পুরো জিনিসটাকে সাপোর্ট করেছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডেফিনেটলি অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে কালকে প্রত্যেকে আমার হেলথ কন্ডিশন কিন্তু কখনো সেই এক্সকিউজ দেখাওনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রত্যেককে দেখানোর জন্য যে মানে এক্সকিউজ লাগে না, তুমি অর্গানাইজেশন ভালোবাসো, তোমার যাই হেলথ কন্ডিশন থাকুক না কেন তুমি করে যাবে নিজেকে। সেকেন্ড পার্সন যাকে ডেফিনেটলি আমাদের মেনশন করা উচিত, দ্যাটস স্নেহা। থ্যাংক ইউ স্নেহা, কালকে পুরো জায়গা এত ক্লিন রাখার জন্য মানে কেউ তোমায় বলেনি যে মক করো বা লাইক হার্টে কিছু না, তুমি নিজে থেকে ইনিশিয়েটিভ করেছো। থ্যাংক ইউ সো মাচ। এবং মানে প্রত্যেকে ওখানে ধরো কোঅর্ডিনেশন, যে দাদা আপনি এখানে থাকছেন তাহলে আমি এখানে ছবি তুলছি, আমরা থ্রু আউট দেখেছি যে এই পুরো টিম স্পিরিটটা দ্যাটস রিয়েলি গ্রেট, উই শুড প্রেজ করা উচিত। থ্যাংক ইউ। আমি এর সাথে ডেফিনেটলি যাকে মেনশন করব দ্যাটস রাহুল দাশগুপ্ত। থ্যাংক ইউ রাহুল। মানে আমরা থ্রুআউট দ্য ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি এভরিডে নট জাস্ট আজকে কালকে যেভাবে নিজে থেকে এখানে ইস্যুস বের করা, সেটা ক্লিন করা, সেটাকে পুরো জায়গা মতো রাখা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে দ্যাট শোজ যে তুমি অর্গানাইজেশনের প্রতি তোমার সলিড
সলিডারিটিটা কতটা রয়েছে ডেফিনেটলি। এর সাথে আমি আরেকজনকে মেনশন করবো, আমরা কিছুক্ষণ আগে তার তিনি একটা গল্প মানে একটা জাস্ট আমাদের মধ্যে একটা কথা চলছিল যে তার পুরো অলমোস্ট ফেস্টিভ্যাল বিজে আর এইতে কেটে যাচ্ছে সুজন। এবং আরেকজন যাকে ডেফিনেটলি, কারণ যেটা সার্চ সবসময় যখন আমাদের অন ট্র্যাকের সেশন নেন আমাদের একটা সেগমেন্ট থাকে which is about leadership, এবং যেটা স্যার সবসময় বলেন যে লিডার ইজ সামওয়ান হু লিডস ফ্রম দ্য ব্যাক, আ ট্রু লিডার। এবং কালকে আমরা একজন ট্রু লিডারকে দেখলাম যার এত খুশি ছিল যে আমার টিমের লোকেরা ওয়ার্ক করছে, দ্যাটস মঞ্জু। Definitely at the same time প্রত্যেকে আমাদের কোঅর্ডিনেশন ছিল, বাট দিস ওয়ার দ্য স্পেশাল মেনশন ফর টুডেজ ইভিনিং আমাদের আজকে। আমরা এর পরের নেক্সট মুভ অন করবো আমাদের দ্য 7th Parallel Beautiful World Film Festival এর আজকে দুটো প্রিমিয়ারে। I'll request the social media communication director Shaptosh Rai to kindly come on stage এবং আজকের ইভিনিংটা if you can kindly start it. Thank you. সবকিছু বসার আগে আমি একটা রিকোয়েস্ট করবো, যদি পারা যায়, হ্যাঁ, কারণ মানে আমি বললাম শুধু অ্যাক্টার্সদের কথা শুনলাম, হ্যাঁ, আমান তার এত কাজের মধ্যেও কিন্তু আমাদের করেছে, যদি মনে হয় তাহলে আমান ক্যান বি ইন্টারভিউ, আর যদি মনে হয় তারপর আমরা কাল রাত্রি দেখেছি মনীষ ইজ অলসো ওয়ার্কড আ লট, সুতরাং সেটার জন্য এডিট করার জন্য। এবং এই পোস্টার সেলিমের কালকে রাত্রিবেলা আমরা যখন সবাই ঘুমিয়েছি, সেলিম রাত 2:30-3টে অবধি মানে 87টা ছবি আমাকে আজকে সকালের মধ্যে পাঠানো, সুতরাং তারপরেও এসে পোস্টার তৈরি করে দেওয়া, কাল রাত্রি টাইটেল তৈরি করে দেওয়া, যদি মনে হয়, যদি সময় পারমিট করে, সো দে ক্যান বি কল্ড অ্যান্ড দে ক্যান থ্যাংক ইউ সো মাচ মেরি। আমরা চলে আসবো ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ডের ফিল্ম ফেস্টিভ্যালে কি দ্বিতীয় দিনে, কেননা প্রথম দিনের আমরা দুটো সিনেমা দেখেছি। আমরা এর আগেও বলেছিলাম যে আমরা টোটাল 4টে সপ্তাহে আমরা 8টা সিনেমা দেখব, এবং আজকে দ্বিতীয় দিনে আমরা আরো দুটো সিনেমা দেখব। তার পোস্টার আমরা অলরেডি দেখতে পাচ্ছি, দুটো পোস্টার আমরা যখন কথা বলছি কাল রাত্রি এবং ভয় আমাদের পেছনে চলেছে ব্যাকগ্রাউন্ডে। আমি দেরি করবো না, আমি লিখে নেবো এই দুই ফিল্মের ডাইরেক্টর যারা আছে, প্রিয়া শুক্র, কারণ আজকে আমার কথা বলার জন্য, আজকে তোমাদের কথা বলার জন্য আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, প্লিজ বসে। যাবো সলিম, ওকে। তো আমি বাম পাশ থেকে ডান পাশে আসি, ওকে। আমি আচ্ছা, থ্যাংক ইউ অভিজিৎ। দুটো মাইক্রোফোন আছে, যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার যেটা মনে হয়। প্রথমে আমি প্রিয়াকে জিজ্ঞেস করবো, প্রিয়া এরকম নয় যে আমি প্রথম সিনেমা তৈরি করছি, প্রথম সিনেমা মানে এটা কততম সিনেমা, এর আগে কি কি সিনেমা তৈরি হলো, আমার যারা নতুন যে বন্ধুরা রয়েছে তারা জানতে চাইবে যে কি কি সিনেমা এর আগে তৈরি করেছো, এবং এই সিনেমা মানে এটা কততম সিনেমা, যে কোনো মাইক্রোফোন। অলরেডি আগে 3টে সিনেমা তৈরি করা হয়ে গেছে, এটা আমার 4 নম্বর সিনেমা কাল রাত্রি। প্রথম ছিল পাঁচিল, আর সেকেন্ড ছিল সমানুপাতি, থার্ড ক্রান্তি করেছিলাম, কিন্তু ওটা এখন যেহেতু লকডাউনের জন্য ওটা রিলিজ হলো, আমরা ভাবছি 27 তারিখ, আর এইটা আমার যদি সুজিত করে কাল রাত্রি। কাল রাত্রি প্রথম সিনেমাটা মানে পাঁচিল ছিল, এবং ওইটাও অনেকটা এক্সপেরিমেন্টাল একটা সিনেমা ছিল, একটা ঘরের মধ্যে শুট হয়েছিল আমার যতদূর মনে পড়ে। তো ওইখানে একটা ঘরের মধ্যে শুট, আর এখন যখন আমরা সিনেমা করলাম গতদিন আমরা যখন দেখেছি ব্যাড অ্যান্ড বিউটিফুল ফিল্ম ফেস্টিভ্যালে, আমরা একটা সিনেমা দেখেছি, সেটাও একটা ঘরে শুট করা হয়েছে। এবং
আমি যদি এরকমভাবে মেলাই যে লকডাউনের সময় আমরা অনেকেই ঘর বন্দি ছিলাম, এই লকডাউনের সময়ে সিনেমা তৈরি করা কতটা ডিফিকাল্ট ছিল বা কি কি সুবিধে ছিল? প্রথমে হলো প্রথম সিনেমা যখন পাঁচিল করেছিলাম তার সাথে কাল রাত্রির অনেক মিল আছে, কারণ একটা ঘরে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে পাঁচিলেও আমার ডায়লগ ছিল না, কারণ যেটা ছিল ভয়েস ওভার গেছিল। এখানেও কাল রাত্রির আমরা যখন দেখবো সেখানে দেখবো যে কোনো ডায়লগ নেই, আমরা ভয়েস ওভারে দেখতে পাচ্ছি। মেয়েটির যে চিন্তা ভাবনা সেটা আমরা ভয়েস ওভারে পাচ্ছি। তো সেটার সাথে একটা মিল ছিল। আর পাঁচিল যখন তৈরি করি সেটাও ছিল যে একটা ঘরের মধ্যে একদিনে শুট হয়েছিল, আর কাল রাত্রিরেও তাই। যখন আমরা শুট করছিলাম একটা ঘরে শুট হয়েছে আর একদিনের মধ্যে, তো অনেক সিমিলার জিনিস আছে দুটোর মধ্যে। আর লকডাউনের কথা যদি বলো, কারণ লকডাউনে আমরা প্রত্যেকে আতঙ্কে ছিলাম, প্রত্যেকে ভয়ে ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডিও বলো, যে কোনো জায়গা, কাজের জায়গা, সব জায়গা বন্ধ। কিন্তু পিভিবি বা দাদা প্রত্যেকদিন আমাদের সাথে যখন কথা বলতো, কোথাও একটা ওই জায়গাটা, ওই স্পেসটা তৈরি করে রেখেছিল যে তুমি ভাবো। কারণ সিনেমার প্রসেস তখনও চলছিল, এমন না যে তুমি এখনই আসলে গল্প লিখলে এখনই ক্যামেরা নিয়ে চলে গেলে। সেভাবে তো আমরা শিখিনি কাজ করা, যে ফিল্ম এত ইজিলি হয় না। তোমাকে ব্যাকগ্রাউন্ড আমাদের এত কাজ থাকে ফিল্ম বানানোর সময়, সেটা মোর ইম্পর্টেন্ট দেন আমরা যখন শুটে গিয়ে কাজ করছি। কারণ আমার যদি ব্যাকগ্রাউন্ড কাজ ভালোভাবে করা থাকে তাহলে দাদা যেটা সবসময় বলে, শুটে গিয়ে আমাদের খুব একটা অসুবিধা হয় না। তো লকডাউনের সময় গল্প আমি নিজেও গল্প লিখেছিলাম অডিও স্টোরির জন্য। কিন্তু কাল রাত্রি স্টোরিটা যেভাবে আসে, যে যখন লকডাউন খুললো, অফিসে আসা শুরু করলাম, তখন দাদা বললো যে এরকম আমাদের গল্প যাবে, যেহেতু প্রান্তিক এগুলো আমরা রিলিজ করতে পারছি না, কিন্তু প্রান্তিক আমাদের শুট হয়েছিল অলরেডি। তো এইটা একটা বলবো যে সুবিধা যেটা হচ্ছে যে আমি লকডাউনে ঘরবন্দি মানেও যে আমার মাথার বুদ্ধিগুলোকে বন্দি করে রাখবো তা না, ওগুলো কাজ করতেই পারে এবং সেগুলো কাজ করে আমরা গল্প লিখতেও পারি। তো গল্প লেখা, সিনেমা দেখা, দাদা সবসময় বলে তুমি যত সিনেমা দেখবে তত তোমার আইডিয়া তুমি বেশি গেন করতে পারবে। তো সেটা একটা সুবিধা ছিল যে লকডাউনে আমি নিজে অনেক সিনেমা দেখেছি, অডিও স্টোরি শুনেছি, শোনার পর তারপর আমি নিজে একটা অডিও স্টোরি লিখেও ছিলাম। তো আমার মনে আছে খুব ভালো একটা অডিও স্টোরি আমরা শুনতে পেয়েছি। তো সেটা একটা সুবিধা ছিল যে লকডাউনের মধ্যেও সিনেমার প্রসেসটা কোথাও বন্ধ হয়নি, প্রান্তিকের পর ওটাও চলছিল। তারপর এসে খোলার পর যখন দাদা আমাদের প্রত্যেকটি রাইটারকে নিয়ে বসলো এবং দাদা নিজে গল্পগুলো বললো যে আমি এইভাবে ভাবছি, তো এইভাবে। প্রান্তিক সিনেমাটা আমার সৌভাগ্য হয়েছে প্রান্তিক সিনেমাটার ফার্স্ট ড্রাফটটা দেখবার, এবং সেইখানের সঙ্গে এই সিনেমাটার আমি যেখানে মিলটা খুঁজে পাই সেটা হলো যে ওইখানে শুট করাটা ভীষণ ডিফিকাল্ট ছিল, এবং এইখানেও ওই সেই আবার লকডাউনের মধ্যে শুট করা বা অ্যাক্টরসদের জোগাড় করা বা ব্যাকগ্রাউন্ডে, স্পেশালি আমি বলবো তুমি ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো বলছিলে, তো তুমি যদি রেটিং করো এরকমভাবে যে কোনটা বেশি সুবিধে ছিল কোনটা কম সুবিধে ছিল, মানে এই দুটো সিনেমার মধ্যে, মানে ব্যাকগ্রাউন্ডের কাজের কথা পরিপ্রেক্ষিতেই বলছি। আমার যেটা মনে হয় যে যেহেতু পিভিবির টিমটা কাজ করেছে, তার সাথে মনিজদা, মানে আমরা প্রত্যেকে যারা সিনেমা বানাই প্রত্যেকে কাজ করেছে, আমার অসুবিধা সেরকম অ্যাক্টর চুজ করতে হয়নি, কারণ দাদা বলে দিয়েছিল যে মোনালিসাকে নাও। তো আমি ওর সাথে কথা বলি, দাদার সাথে ও বসে, আমরা বসি, ওয়ার্কশপ হয় আমাদের। তো তারপরে যেটা হচ্ছিল আমরা ডাইরেক্ট শুটিংয়ে গেছিলাম। একটা যেটা তোমার মানে বলবো যে লকডাউনের আগে যেটা আমাদের হচ্ছিল যে আমাদের অত মানতে হতো না যে মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। তো এখন যেটা যে শুটিং করতে করতে বারণ হচ্ছে মাস্কটা যাতে না খুলে যায় বা মাস্কটা পরে যাতে আমরা করি, তো এই সেফটিগুলো আমাদের নিজেদের মধ্যে রাখতে হয়েছে। তো এটা একটা প্রবলেম যে আমি সিনেমা শুট করছি, সেখান থেকে খুলে যাচ্ছে, আমাকে বারবার পড়তে হচ্ছে। তো এইগুলো আগে ছিল না। বা স্যানিটাইজার, যেমন আমরা আমাদের শুটিংয়ের সময় আমরা চা বা মুড়ি কিছু একটা খাচ্ছিলাম, তো তার আগে মনিজা হচ্ছে স্যানিটাইজারটা নিয়ে। তো আগে শুটিং হলে কি হতো, অত লাগতো না, শুট করছি মুড়ি খাচ্ছি এক হাতে, যদি ওরকম হয়। কিন্তু এখন সেটা না, এখন এত সেফটি যে এইগুলো আমাকে করতে হবে, মাথায় রাখতে হচ্ছে বলে, তো একটা কোথাও হলেও যে একটু হলেও টাইমটা নিচ্ছে। মানে নিউ নরমালকে মেনে নিয়ে নতুন করে শুটিং। ওকে, আমি মোনালিসার কাছে আসবো, তোমার কাছে আমি আবার পরে আসবো, আমি মোনালিসার কাছে আসবো। মোনালিসার কততম সিনেমা? আমার এটা থার্ড। প্রথমে ছিল শুরু শুরু, তারপরে প্রান্তিক, যেটা প্রিয়া আমি মুস্তারাত মিলে রিয়েক্ট করছিলাম, আর এখন ভয়। আচ্ছা, সেই এক প্রশ্নই রাখবো যে শুটিং এর সময় কোনো রকম অসুবিধা ফেস করেছো বিশেষত, কেননা এই প্রশ্ন আমি সবাইকে এই জন্য করছি যে আমাদের তো এখন যেরকম প্রিয়া বলছিল অনেক বিধি নিষেধ বা বাধা নিষেধ এইগুলো মেনে তো আমাদের শুটটা করতে হচ্ছে, তো সেইখানে কোনো রকম অসুবিধা হয়েছে?
আমার প্রথম যেটা অসুবিধা ছিল অ্যাক্টর খুঁজতে, এবং লাস্টে এসে আমি দাদাকে বলতে বাধ্য হয়েছি, দাদা আমি আর কাউকে পাচ্ছি না, মানে মায়ের অ্যাক্টিং করবে এরকম। আর আর যেটা বাড়ি আমরা পাচ্ছিলাম না, কারণ যেহেতু করোনার সময় তো বাড়ি দিতে সবাই রাজি হচ্ছিল না। কিন্তু তারপরেও আমার চেনা জানা একজন আমাদেরই টিমে যে আছে তার সিনিয়র মেম্বার, ওর কাছ থেকে মানে ওদের বাড়িতে গিয়ে অ্যাক্টিং করানো। আচ্ছা, আর তোমার মানে আমরা শুরু দেখেছি, প্রান্তিক সবার জন্য রিলিজ হয়নি। এই সিনেমাটা তৈরি করলে নিজেকে কিরকম নাম্বার দেবে, মানে শুরুতে অ্যাজ এ ডাইরেক্টর নিজেকে কত নাম্বার দেবে? কেননা দুটো সিনেমাই তুমি দেখেছো, শুরুতে অ্যাজ এ ডাইরেক্টর নিজেকে কত নাম্বার দেবে, আর এখন দাঁড়িয়ে যখন সিনেমা তৈরি করলে নিজেকে কত নাম্বার দেবে, যদি 10-এর মধ্যে নাম্বার দিতে হয়? শুরুতে 10-এর মধ্যে হাফ দেবো, 5 or 6, আর এখন 8। আচ্ছা আচ্ছা, এখন কি শুরুর ভুলগুলো, মানে এখন যেগুলো নিজের মধ্যে মনে হয় যে শুরুতে এই জিনিসগুলো ভুল হয়েছিল, এখন যদি আবার নতুন করে করতাম হয়তো এই জিনিসগুলোকে পাল্টে দিতে, এর কি কিছু মনে হয়? শুরুতে যেটা হচ্ছিল, অ্যাক্টরদের এজ একটু আমাদের হচ্ছিল যে কম বয়স হয়ে গেছিল, বাবা মায়ের আরো এজ হলে ভালো হতো। আর কিন্তু এখন যেটা আমরা যেরকম এজের আমাদের অ্যাক্টর দরকার ছিল সেরকমই ভয়েতে আমরা পেয়েছিলাম। একদিকে সিনেমায় অভিনয়, মানে আজকে যে দুটো সিনেমায় দেখবো সেখানে একদিকে সিনেমায় অভিনয় এবং দ্বিতীয় দিকে ডাইরেকশন, কোনটা বেশি পছন্দের? পছন্দের ডাইরেক্টর। হ্যাঁ, আর গল্প লিখতে বেশি ভালো লাগে নাকি পরিচালনা করতে বেশি ভালো লাগে? গল্প লিখতে ভালো লাগে, লিখতে আমি খুব ভালোবাসি। আর কিছুদিন আগে আমি একটা স্টোরি লিখেছিলাম, অডিও স্টোরি, দায়ভার, তো লিখতে ভালো লাগে বেশি। কেন পরিচালনার ক্ষেত্রে কোথায় অসুবিধা হয়? পরিচালনাও ভালো লাগে, কিন্তু পরিচালনার থেকে লিখতে বেশি ভালো লাগে। ওকে ওকে, আমরা কথা বলছিলাম মোনালিসা এবং প্রিয়ার সঙ্গে, আমরা কথা চলবে আমাদের, আমরা এই পর্ব চলবে, তবে তার আগে আমরা মনে হয় দর্শকরা বসে রয়েছে, আমরা একটা সিনেমাকে দেখিনি, হ্যাঁ আমরা প্রথম সিনেমাটি দেখবো, এবং প্রথম সিনেমা যাতে দর্শকদের কোনো রকম অসুবিধা না হয় আমরা একটু সাইডে চলে আসি, সাইডে এসে বসি। আমরা প্রথম সিনেমা দেখি, একটু সামনে চলে যেতে পারো, পাশে বসতে পারো। না দাদা ঠিক আছে। অসুবিধা নেই, আমরা ভয় দিয়ে শুরু করি। আমরা ভয় দিয়ে শুরু করব। একটু আলোটা অফ। বসে পাবো। জ্বরটা এখনো কমেনি, 6 ঘন্টা হয়ে গেল। ডাক্তারবাবু তো বলেছিলেন যে না কমলে একবার রক্তটা আর একবার। না না, কারোর বাইরে যাওয়ার একদম দরকার নেই। আরে বাবা, মাথা ধুয়ে দিচ্ছি তো আমি, ও কমে যাবে, একদম ঠিক কমে যাবে। আর শোন, তোকে বলছি, দিদির জ্বর কমেনি কেউ যেন জানতে না পারে, কারো ঘরে এখন একদম যাবে না, বলে দিলাম। কিন্তু মা, দিদির তো সর্দি থেকেও জ্বর হতে পারে, গেলবারে তো। উফ, চুপ কর না একটু। জানিস না পাড়ার লোকজনের কি অবস্থা? জানতে পারলেই এক্ষুনি ওকে নিয়ে যাবে, সঙ্গে আমাদেরকেও নিয়ে যাবে। কাউকে যেতে দেবো না আমি বাইরে, একদম না। তুমি ওই সাদা বড়িটা দাও ওখান থেকে। একটু আগেই তো দিলাম, এখনো 6 ঘন্টা হয়নি। আরে বাবা, জ্বরটা তো কমছে না, দাও আর একবার খাইয়ে দিই। কাকি, ও কাকি, কোথায় গেলে? হ্যাঁ বল, সিনেমা দেখছি। ওই না, মা বললো যে সোনাইয়ের জ্বর কতটা কমেছে, তাই একবার দেখে আসছে, তাই জন্য এলাম। না ঠিক আছে এখন। তো তুমি জানো সুরেন্দার ওই ছেলের নাকি করোনা হয়েছে? ও বাবা। হ্যাঁ, আমি ওই খুব ভোরে পটি করতে বেরিয়েছিলাম, তখন দেখলাম যে সুরেন্দার বউ কোথায় যেন একটা গেল। ও, তাই আমি তোমার ভাইপোকে বললাম, ও বললো সবাইকে জানাবে। দেখো পাড়ার লোকজন কি ডিসিশন নেয়। হ্যাঁ সেটাই দেখা যাক।
তা তুমি কি সিনেমা দেখছিলে? ওই প্রসেনজিতের একটা সিনেমা দেখছিলাম। ঠিক আছে ওগো শিগগির এসো, সোনাই কেমন করছে দেখো। সবই ভাগ্য, এই একটু আগেও ঠিক ছিল সব, কি হলো কে জানে। গ্যাসের ব্যথায় কাশি হয় কে জানে। একঘরে হয়ে যাওয়ার ভয়ে আমরা সোনাইকে সিনেমা অভিনয় করতে দেখতে পেলাম আমি দেবাশিসকে প্লিজ রিকোয়েস্ট করবো, দেবাশিস যদি আসে। আমি সিনেমাটা এডিট করেছেন আমার কোথায়, আমাকে আমি রিকোয়েস্ট করবো আমার যদি সামনে আসে। আমি আমার বাপাস থেকেই শুরু করি এরকম ভাবে। দেবাশিস যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারি, ওইখানে একটা আছে, এইখানে একটা আমি অন করে রাখছি। ভালো হলো তো অভিনয়। দেবাশিসের আমি এই প্যানেল যে কেউ প্রশ্ন করতে পারি, তবে তার আগে আমার 2-3টে প্রশ্ন আছে, আমি একটুখানি করে নেবো। যে দেবাশিস দ্বিতীয় সিনেমা অভিনয় করার ক্ষেত্রে আমি যদি ভুল না করি এটা দ্বিতীয়, এবং দুটো জায়গাতেই আমরা দেবাশিস রাহাজার রোল দেখলাম একজন স্নেহশীল বাবা। যে কোনো কারণবশত দুই জায়গাতেই মেয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এক জায়গাতে আমরা দেখতে পাই যে অন্যরকম বিচ্ছেদ, আর এক জায়গাতে এই সিনেমাতে অন্যরকম ভাবে বিচ্ছেদ। আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান যেরকম-ভাবে আমরা ভীষণ ভয়ে আছি এই কোভিড-19 নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে, কেননা তুমি এই সোশ্যাল সেক্টরে বহুদিন ধরে কাজ করছো, তোমার কাছে কি মনে হয় এইরকম সিনেমা কতটা উপযোগী এবং মানুষের কাছে কতটা বার্তা পৌঁছতে পারে বা প্রাসঙ্গিক? মূলত এই ধরনের সিনেমাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো খুব দরকার। অনেক ইনফরমেশন বা তথ্য থাকে না, যার জন্য কি হচ্ছে, করোনা বা এই অতিমারি হলে কি হবে বা বাড়িতে কেউ আক্রান্ত হলে তাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া বা অন্তত একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া খুব দরকার। তো এই ব্যাপারটা না করতে পারলে খুব মুশকিলের। এবং ঠিক এই জায়গাটাতেই অসুবিধা যে অনেকের বাড়িতে, বিশেষ করে আমি লকডাউনের একদম প্রথম দিকের কথা বলছি, মার্চ, এপ্রিল, মে, মোটামুটি এই 3টে মাসে চারিদিকে খুব খারাপ অবস্থা ছিল। যে কারো বাড়িতে হলে সব ভয়ে চেপে যাওয়া, যে বলবো না কি হবে, আর বাবা কোথায় নিয়ে চলে যাবে, তো এই ভয়টা মানুষের মধ্যে ছিল। তো আমি বলবো যে এটা যারা কাটিয়ে উঠতে পেরেছে খুব ভালো, না হলে খুব মুশকিলের। ভয় পাওয়ার একেবারেই কিছু নেই, ডাক্তার, হাসপাতাল এগুলো রয়েছে এবং সেখানে পৌঁছে যাওয়া চটপট। তাহলে যদি মানে
মর্মান্তিক পরিণতির হাত থেকে অন্তত মানুষ বেঁচে যাবে। তো আমার মনে হয় যে খুব দরকার এই সিনেমাগুলো মানুষের কাছে সরাসরি পৌঁছানো। প্রসঙ্গত আমি জানিয়ে রাখি যে আমরা গত সপ্তাহে আজকের দিনে মানে আজকে যে দিনে যে ডেজে আমরা এই সিনেমাগুলো এখানে দেখছি একই দিনে আমরা প্রিমিয়ার করেছিলাম। কালকে দুটো সিনেমা প্রিমিয়ার করা হবে। এই যে দুটো সিনেমা আমরা দেখছি, একটা সকাল 11টার সময় এবং দ্বিতীয় সিনেমাটা বেলা 11:30টার সময়। দুটো সিনেমাই প্রিমিয়ার হবে পিভিভি প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে, এবং কমেন্ট কিন্তু চলতে থাকবে, কেননা গতদিন প্রশ্ন এসেছিল পপুলার চয়েস অ্যাওয়ার্ড, তো তার জন্য কমেন্ট কিন্তু চলতে থাকবে। এর সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করি দেবাশিস, তোমার কাছে একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন যেটা করা হবে সেটা হলো, একটা যখন আমরা বড় জগতের কথা বললাম অ্যাওয়ারনেসের, আমাদের নিজেদের জগতের কথা আমরা যদি বলি, প্রয়াসমের জগতের আমরা যদি কথা বলি, সেইখানে দাঁড়িয়ে তুমি যখন প্রথম সিনেমাটা করেছিলে, আমার মনে আছে যে আমরা দেখেছিলাম স্যার সেখানে কিছু জায়গায় দাঁড়িয়ে সরাসরি তোমাকে সাহায্য করেছে অভিনয় করার ক্ষেত্রে। এই সিনেমায় আমরা সরাসরি ভাবে হয়তো স্যার জায়গায় গিয়ে পৌঁছাই এবং সেইখানেও তুমি অভিনয় করেছো। তো তুমি কি দেখেছো এই যে এতগুলো জিনিস চলেছে, কন্ট্রাক্ট সেশনস, কন্ট্রাক্টের বিভিন্ন সেশন চলেছে, পিভিভি বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস চলেছে, যে ডাইরেক্টররা যাদের সঙ্গে তুমি কাজ করলে তারা কি ম্যাচিওর করেছে? মানে তখনকার তুমি যে অভিনয় করছো সেই সময় থেকে আজকে যখন অভিনয় করলে? অনেকটা একেবারে মানে আমরা শুটিং স্পটে পৌঁছলাম প্রায় 11টা 11:30 নাগাদ। শুটিং শুরু হলো, ঠিক আছে। তো আমন এবং মোনালিসা দুজনেই একসাথে অনেকবার শট নিচ্ছে, দাদা হলো না, মোনালিসা আবার বলছে হলো না, আবার দিতে হবে একটু ওইভাবে। এবং আমন বারবার শট নেওয়ার পরে মোনালিসা আবার ক্যামেরায় গিয়ে দেখে নিচ্ছে যে কতটা পারফেক্ট হলো। দেখিনি আবার বলছে যে দাদা ঠিক হলো না, দেবরতী এটা তো হলো না, একটু আরেকবার অন্যভাবে দেখতে হবে। ঠিক আমনও একইভাবে যে দাদা আরেকবার আমি খাটের ওই কোণা থেকে বা ওই কোণা থেকে নেবো, এই দিকে লুকটা ঠিক মনে হচ্ছে হবে না, তুমি একটু আরেকবার দিতে হবে। তো এই ব্যাপারটা চলতেই থাকছে। এমনও আছে যে একটা জাস্ট 10-20 সেকেন্ডের একটা শর্ট, সেটা প্রায় 7-8 বার হয়তো দিতে হচ্ছে। তো এই জায়গাটা মনে হয় যে ওরা অনেকটা আগের জায়গা থেকে ওভারকাম করতে পেরেছে, যে আগের ভুল বা কি ছিল আগে সেখান থেকে মনে হয় অনেকটা এগিয়েছে। থ্যাংক ইউ দেবাশিস। আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বললি স্যার দাদাকে ডাইরেক্ট করা কত শক্ত ছিল? দাদাকে ডাইরেক্ট করা খুব সহজ। মানে স্যালারি দাদা ইভেন নিজে থেকে মানে আমাকে বলছিলেন যে প্র্যাকটিস করে নিই আমরা, তারপরে আমরা আবার শর্ট দেবো, একটা প্র্যাকটিস করে নিই তারপর দেবো। দাদা খুব হেল্পফুল, খুব সহজ দাদার সাথে কাজ করা। আমি আমানের কাছে যাবো। আমার আগের দিন আমরা তোমার অপূর্ব অভিনয় দেখেছি, আগের দিন সিনেমা দেখেছি। ক্যামেরার পেছনে কাজ করা যেটা তোমার স্বপ্ন ছিল একটা সময়, সেখানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করা, একজন লোকের সঙ্গে কাজ করা যে খুব কম কথা বলে, আর আরেকজন লোকের সঙ্গে কাজ করা যিনি বাইরে থেকে আসছেন। তো সেইখানে দাঁড়িয়ে নিজের সমবয়সী আরেকজন ডাইরেক্টরের সঙ্গে কাজ করা, কোথাও গিয়ে কোনো অসুবিধা হয়েছে? যদি মনে হয় একদম হিন্দিতে বলতে পারো, कोई दिक्कत नहीं है, हिंदी में बोल सकते हो। तो दिक्कत का बात करें तो दिक्कत ज़्यादा नहीं हुआ। स्टार्टिंग में जब दादा बोले जे ये सिनेमा दादा डायरेक्ट आके मैंने ऑफिस आए, तो जैसे कि मैंने दादा बोल रहे थे बहुत सारा काम है, उसी में दादा बोले कि अमन तुमको जाके एक अगर फिल्म बोले तो तुम शूट कर पाओगे। तो मैंने पहला ये लगा कि फर्स्ट टाइम BBW फिल्म के लिए एज ए सिनेमाटोग्राफर दादा बोल रहे हैं, तो थोड़ा घबराहट होगा या नहीं। दादा बोले जी तुम कर पाओगे? हम कुछ नहीं सोच के बोल दिए हाँ कर लेंगे। उसके बाद दादा फिर बैठा के सिनेमा बताए ऐसा ऐसा है। उसके बाद जब गए वहाँ पे मैंने जहाँ पे शूटिंग था स्पॉट पे गए, तो वहाँ जाने के बाद घर देखे जब, तो बहुत छोटा था। तो मैंने एक ये लगा कि पहला बार आए हैं, पहला बार आके ठीक हो अच्छा होगा या खराब होगा, एक डर भी था
ये फर्स्ट टाइम आए हैं, दादा क्या बोलेंगे, जैसा सोचे थे हुआ या नहीं, तो एक डर भी काम कर रहा था और एक तरफ खुशी भी था। तो अब इतना तरीका से हम बेस्ट दिए। और अगर बात करें दादा का, तो जैसे दादा बोले 7-8 बार टेक, दादा ऐसा एक बार भी नहीं बोले कि, क्योंकि दादा का भी हमेशा काम रहता है, दादा कभी ये नहीं बोले ना हमको हमार काम आज हमको ताड़ाताड़ी जेते हो गए। दादा ही बोले मैंने, हम लोग एक शॉट है जो सबसे पहला शॉट था वो हम लोग 14 टेक लिए थे, तो 14 टेक तक दादा हम कौन लोग सा शॉट था इसमें, मतलब जहाँ पे जो मेन हीरोइन है लक्ष्मी, वो जो यहाँ पे खांसी कर रही है वो वाला शॉट, तो वहाँ पे एक बार कहीं पे दादा का फ्रेम में माथा कट जा रहा है, कहीं पे दादा इन हो जा रहे हैं, कहीं पे आउट हो जा रहे हैं, तो इसीलिए वो सीन हम लोग को 14 बार शॉट मैंने लेना पड़ा, 14 टेक। तो ऐसा दादा का एक बार भी ये नहीं कि जे हमको जल्दी जाना है या नहीं, जितना बार बोले दादा उतना बार सेम फ्लो में दिए। या फिर थोड़ा आदमी जब होता नहीं जे हमको मन नहीं है तो हम उसको खराब कर दें या फिर टायर्डनेस दिखाएं, वो नहीं। फर्स्ट टेक में जो था 14 टेक में भी वही था। अमन, इस फिल्म में कैमरा कौन सा यूज हुआ है? Mark II C300 कैनन का। मुझे ये बताइए, मैं ये जानने के लिए उत्सुक हूँ कि आज से कुछ साल पहले, मैं वही पुराना चीज दोहराऊंगा, मैं नजरुल तीर्थों पे था, हमारे कुछ इवेंट चल रहे थे, आप आए थे ऑडिशन के लिए और आपको नकारा गया था क्योंकि आप रेगुलर नहीं। वहां से यहाँ तक की जर्नी, और वो भी C300 में, ये 750, मैं एज अ टेक्निकल पर्सन मैं आपसे पूछ रहा हूँ, C300 में शूट करना है आपको, 750 में नहीं, 750 में आप काम कर चुके हो। जिस दिन शूट था, शूट के पहले वाले दिन, मतलब शूट के पहले वाले दिन का, मतलब उसके आगे वाले दिन का, आप रात को सो पाए, मतलब क्या चल रहा था दिमाग में? क्या चल रहा था अगर बोले तो D750 का हाथ में पूरा सेट हो गया है, आंख बंद करके भी यूज कर सकते हैं D750। तो और उस जगह में C300 हमेशा देखे हैं सेलिंदा और मोनिशदा को यूज करते हुए, कैमरा सेट करना जानते थे, कैसे सेट किया जाता है, लेकिन यूज के लिए पहला बार जब शूट करना, तो जैसा कि आप बोले जो हमको नकारा गया था, तो उसका बाद जब फर्स्ट BBW हमको याद है, BBW में हमको एक सिनेमा में मौका मिला था, छापा जब शूटिंग हुआ था, तो सुजीता हमको एज अ सिनेमाटोग्राफर लिए थे, तो वहाँ पे बोला गया था कि DSLR से शूट होगा और हैंडीकैम से। तो अमन को कैमरा के प्रति प्यार है, तो इसलिए हम लोग उसको हैंडीकैम नहीं देंगे, उसको DSLR देंगे। तो उस दिन रात में नींद नहीं आया था कि, मैं इसीलिए ये सवाल आपसे पूछ रहा हूँ। हाँ, तो उस दिन रात को नींद नहीं आया था कि पहला बार DSLR मिलेगा, कैसे यूज करेंगे कैसे नहीं। लेकिन नेक्स्ट डे जो शूट पे गए तो DSLR नहीं आया था हैंडीकैम। तो बहुत मन उदास हो गया कि इतना रात में नींद नहीं आया, इतना कुछ सोचे लेकिन पूरा नहीं हो पाया। लेकिन फिर धीरे धीरे D5300, D750, जब C300 का बात आया तो बार बार सेलिंदा के पास, सेलिंदा ये सेटिंग कैसे होगा, 4K में लेना है या 2K में लेना है या 3K में लेना है। तो ये बार बार का क्वेश्चन सेलिंदा के साथ मैंने कन्वर्सेशन करना कि क्या करेंगे, कैसा शॉट लेंगे। तो नींद का बात बोले तो ऐसा नहीं बोले कि नींद नहीं आया, नींद आया लेकिन एक्साइटमेंट था। एक छोटे कमरे में मैं ये समझ सकता हूँ, एक छोटे कमरे में C300 इस्तेमाल करना, क्योंकि कैमरा बड़ा है, लेंस भी हमारे पास जो है वो बहुत वैरायटीज नहीं है, कितना मुश्किल था? जैसा कि बोले तो मेरा एक पॉजिटिव साइड है कि मेरा हाथ में अगर कैमरा आ जाए तो मेरा हाथ जो है कांपता नहीं है। वो D750 के लिए बोल रहे हैं, लेकिन D750 के मुकाबले अगर C300 बोले तो 5 गुना भारी है और लेंस लगाने के बाद 7 गुना भारी कम से कम। तो वो भारी जब, क्योंकि छोटा जगह में आपको बोले ट्राइपॉड सेट करना थोड़ा मुश्किल था। सिर्फ एक सीन में हम लोग ट्राइपॉड यूज किए हैं जहाँ पे देखे कि देवाशीष न्यूज़पेपर पढ़ रहे हैं, सिर्फ वो सीन में। बाद बाकी अगर कहीं भी ट्राइपॉड सेट करें तो सेट करने का जगह नहीं था। तो मुश्किल बोलेंगे क्योंकि D750 में पहले भी बोल रहे हैं कि हाथ में सेट है पूरा तो कांपता नहीं है, लेकिन इसमें बहुत सीन था जहाँ पे कांपा, क्योंकि बस वही कारण था कि बहुत भारी है। लेकिन एक दो स्टार्टिंग सीन के बाद लास्ट सीन में फिर आ गया, क्योंकि पता चल गया आइडिया कि कैसे हैंडल करना है। जैसे कुछ दिन पहले हम सुजीता को बोल रहे थे कि अगर आपको स्टेबलाइजर नहीं है और हाथ से कैमरा करना है तो अपना पेट को निकालिए और हाथ को स्टेबलाइजर के साथ यूज कीजिए। तो ऐसे मेरा कुछ टेक्निक है जिससे हम स्टेबलाइजर का काम कर सकते हैं, मेरा हाथ नहीं कांपता है। तो उसको अपना एक नया टेक्निक ढूंढना पड़ेगा। इसे हम लोग जुगाड़ कहते हैं कि जुगाड़ टेक्नोलॉजी।
हमारे पास जो साधन है उससे आप जितना अच्छा हो सकता है ले सकते हो। আমি মোনালিসার কাছে আসবো। মোনালিসা, এইখানে আমরা মানে একটা ডুয়েল রোল দেখতে পাই। মানে কি বলবো, এই সিনেমায় তোমার যেমন আমরা ডুয়েল রোল দেখতে পাই, আমানের একটা ডুয়েল রোল দেখতে পাই যে ক্যামেরাটা সম্পূর্ণ আমানের উপরে আমরা ভরসা করেছিলাম এবং এডিটিংও আমি ভরসা করেছিলাম আমানের উপরে। সমবয়সী একসঙ্গে কাজ করছি, সেখানে দাঁড়িয়ে কতটা তুমি ছেড়ে দিয়েছিলে আমানের উপরে, না আমার যতটা করছে আমি সম্পূর্ণ নিশ্চিত, নাকি নিজের বাড়ি দৌড়তে হয়েছে? পুরোটাই আমাদের উপর ছেড়ে দিয়েছিলাম আর ওকে বারবার জিজ্ঞেস করে নিতাম একবার দুবার, তারপরে আজকে ফাইনালি দেখলাম, তো পুরোটাই ওর উপর ছিল। सो ना केवल शूटिंग बल्कि एडिटिंग, क्या बात है, क्या बात है। আমি প্যানেল ওপেন, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার যারা অ্যাক্টররা আছে, ক্যামেরাম্যান, এডিটর, ক্যামেরা পার্সন, এডিটর, ডাইরেক্টর করতে পারেন ওপেন, আদারওয়াইজ আমরা অন্য সিনেমার জন্য যাই। আমি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে দেবারতিকে সাধারণত মানে দেবারতিকে বারবারই শ্যুট করেছে হচ্ছে অন্য লোকেরা, তুমি সবসময় সেকেন্ড ক্যামেরাম্যান হিসেবে ইউজ করেছো, এবার তুমি একা ছিলে, কারণ এ তো দাদা নয় যে তুমি যতবার বললে, বাইরের একজন অ্যাক্টর যখন আমাদের সঙ্গে কাজ করে আমাদের কিছু টেনশন থাকে, সবসময় টেনশন থাকে যে কীরকম বিহেভ করবে, কতটা নেবা, সেখানে প্রতিবারই দেবারতিকে আমার যদি ভুল না করি আমি ছিলাম সেটে, এইবারই ফার্স্ট টাইম যেটা তোমরা দুজনে, দেবাশিস ছিল কিন্তু দেবাশিস তো ওর কো-অ্যাক্টর, দেবাশিস তো ওখানে গিয়ে অর্গানাইজেশনের হয়েও কিছু বলতে পারবে না, যদিও আমি রেখে দিয়েছিলাম প্রশান্তকে, কিন্তু প্রশান্ত তো বাইরেই ছিল সারাক্ষণ। কতটা টাফ টাইম দেবারতী দিল বা দেবারতীর সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স জানতে চাই? কারণ আমার যেটুকু মনে হচ্ছে একবার আমরা কিছুদিন আগে ওর যে পুনর্জন্ম দেখলাম সেখানেও তুমি মানে যদি ওরা ছিল তুমি গিয়েছিলে বোধহয় শুটিংয়ে, সো একটু আমার বলে তোমার কতটা টাফ লাগলো এই ওকে? যেমন কি আগে বললাম দাদা কি দেবাশিস দা যেভাবে 14টা টেক দিয়েছে, তো দেবারতী দিও সেম, কেন কি একই সিনে তো দেবারতী দিও দিয়েছে, তো দিদিও খুব কোঅপারেটিভ করেছে সাথে, মানে মুশকিল হয়নি, কিন্তু যেটা টেনশনের ব্যাপার, তো সত্যি মাথায় একটা টেনশন চলছিল যে কারণ কি ফার্স্ট টাইম অ্যাজ এ ক্যামেরাম্যান আপনিও নেই, সেলিমদা নেই, মনীষদা নেই ওখানে, তো একটা ভয় চলছিল যে দিদি ফার্স্ট টাইম আমার সাথে অ্যাজ আ অ্যাক্টর আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করছি, সবচেয়ে চ্যালেঞ্জিং, তো একটা কি হয়ে যায় যে স্যার আছে এখানে, উনি সিনেমা অনেক করে এসছেন, শুধু আমি কিছু বলবো না, কিন্তু তোমায় বাচ্চা পেয়ে যে আমি মানে এই অ্যাঙ্গেলটা নিও না, ওটা নাও, সেটা না, এইগুলো কি ছিল না ছিল? না এইগুলো একদমই ছিল না, দিদি ভালোই সাপোর্ট করেছে, জাস্ট আমার যে টেনশনটা ছিল যে দিদি মনে এটা না ভাবুক যে সেলিম মনীষ থাকলে ভালো করতো বা ওরা যা করতো আমার ওটা করছে না, এই টেনশনটা ছিল। সেটার জন্যই আমি জিজ্ঞেস করলাম যে এই টেনশনটা কি হয়, একজন অ্যাক্টর যখন অ্যাক্টিং করছে, ধরো ক্যামেরাম্যান পছন্দ হলো না, তো সে অত 100% দিল না, বুঝতে পারছো, কিন্তু দেবারতীর অভিনয় দেখে সেটা বোঝার মানে ও দারুণ অভিনয় করে, সুতরাং সেটা বোঝা গেল না, তারপরে তুমি তাকে ততটাই কমফর্ট জোনে নিয়ে যেতে পেরেছো আর কি, সেটাই বলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারোর কোনো প্রশ্ন যদি থাকে তো আমরা পরের সিনেমাতে যাব। প্রিয়ার কোনো ওকে প্রশ্ন মোনালিসাকে অ্যাজ ডাইরেক্টর যো? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অসাধারণ একটা সিনেমা দেখলাম, আমরা থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য। থ্যাংক ইউ দেবাশিস, থ্যাংক ইউ মোনালিসা, থ্যাংক ইউ। আমরা চলে যাব, আমি আরেকবার
ভগবান দেখো রিপোর্ট যেন পজিটিভ না আসে। কিছুতেই যেন পজিটিভ না আসে। কাল যখন যজ্ঞের সময় তপনের শরীর আমায় ছুঁল, তপনের গা বেশ তেতে ছিল। ওর বাবা আবার বললেন 2 দিন আগে নাকি মুখের থুথু না কি ছাই বলে, তাই পরীক্ষা করতে দিয়েছে। আজই তো রিপোর্ট আসবে। ভগবান তুমি দেখো রিপোর্ট যেন পজিটিভ না আসে। তিরাগমনে বাড়ি ফিরেই শ্মশানকালীর থানে 100 বাতাসে দেব। তুমি দেখো তুমি দেখো। এখানের বাড়ির লোকজনকে দেখো, এমন ব্যবহার করছে যেন আমার দোষেই জ্বর এসেছে। দেখলে গা চলে যায় একেবারে। জানি আজ কাল রাত্রি বর বউয়ের মুখ দেখতে নেই, কিন্তু একবার ফোন তো করে মানুষে। তপনের তো সেও হুঁশ নেই। কাল ফুলসজ্জা এসো না, আমি বোঝাবো। আমি কি একবার ফোন করব? ফোন করলে আবার কে কি ভাববে। কটা বাজলো? 8টা বেজে গেল। কাল বউ ভাত আর বাড়িটা দেখো যেন চুপচাপ শ্মশানপুরী। সেই বিকেলবেলা 1 কাপ চা দিয়েছিল আর সঙ্গে মাত্র 2টো বিস্কুট। কি খিদে যে পেয়েছে। তপনের দিদিটা 1 নম্বরের শয়তান। খালি এক কথা, মা কিছু বললে পাড়া প্রতিবেশী কি বলবে, মা ওরা যে আমাদের এক ঘরে করে দেবে। আরে বাবা ভালো কথা বল না। আমার মা বলেন যা ভাবি তা হবে সবই। আর এই বদমাইশটা সাধারণ সর্দি জ্বরও তো হতে পারে। সারাক্ষণ ওই ঠান্ডার মধ্যে বসে গাড়ি চালালে বুকে তো সর্দি বসতেই পারে। তার মধ্যে আবার আমাকে দেখানোর জন্য সলমান খানের মতো খালি গায়ে ছবি পাঠাতো। আর খালি বাজে কথা। ইস, কখন যে রাতটা কাটবে আর তপনে ঘরে আসবে। ও বলেছিল না ওর ঘরে টিভি আছে, যেখানে আমাকে নিয়ে। ইস বাবা কি খারাপ, ও বয়ে গেছে আমার ওই ল্যাংটো বইটই দেখতে। তার মানে এটা বোধহয় ওর ঘর না, নাকি পিরিত জেগে আবার বাবা মায়ের ঘরে টিভিটা পাঠালো, কে জানে। আজকের দিনটা কেটে গেলে কালকেই শুধু একটু শাড়ি পরে থাকবো, তারপর থেকে চুড়িদার আর ভারীতে ম্যাক্সি। হ্যাঁ ও যেন সকালে কটায় বার হয়, 8টায়। জলখাবার আর টিফিন করে দিয়ে দেবো। ওর মাটা যেন কি 2টো রুটি আর তরকারি করে দিতে এমন কি অসুবিধা। বেচারিকে রাস্তার খাবার খেতে হতো। দাও না যেতে কালকের দিনটা, আমি সব ম্যানেজ করে দেব। তুমি শুনেছ নাকি? কি? বাবুর তো রিপোর্ট নিয়ে এসেছে, বলছে পজিটিভ। তাহলে আমাদের সকলকে বারাসাতে সেন্টারে চলে যেতে হবে। আর ও? ওকে তো বেলেঘাটাতে নিয়ে যাচ্ছে, বন্ধুরাই যাবে। 2-1টা শাড়ি ব্লাউজ যা পারো গুছিয়ে নাও। এখন তো শুনছি 14 দিন ওখানেই ওকে থাকতে হবে।
কাছে যাই। প্রিয়া সিনেমা যখন আমি দেখলাম ফার্স্ট টাইম, এই সিনেমাটা হওয়ার পর কি রিয়াকশন ছিল? এই বিষয়টা বলবো প্রথমে খুব ভারী ছিল, কারণ দাদা যখন বললো যে এইভাবে করতে হবে, তো আমার মাথায় কিছু আসছিল না। আমি দাদাকে পরের দিনই এসে বলেছি, দাদা আমি স্ক্রিপ্ট লিখতে পারছি না, ডায়লগে খুব অসুবিধা হচ্ছে, আপনি যদি কাইন্ডলি হেল্প করেন, কারণ পুরো ঘেটে যাচ্ছে। দাদা বলছে ঘাটছে, ঠিক আছে বলেই দাদা আমাকে আবার স্ক্রিপ্ট লিখিয়ে করলো। কারণ সত্যি কথা বলতে সিনেমা আগেও মানে যে 3টে ডাইরেক্ট করেছি, কারণ ডাইরেক্ট করা থেকেও মেন হচ্ছে যে আমি বিষয়টা নিতে পারছি কিনা। তো প্রথমে সত্যি কথা বলতে আমি যে প্রথমেই দাদা বলতে না বলতে আমি বুঝে গেছিলাম তা কিন্তু নয়, আমার ধরতে একটু সময় লেগেছিল যে কিভাবে যাবে না যাবে। তো তারপর আস্তে আস্তে দাদার সাথে সঙ্গীতার সাথে অনেকবার বসা হয়েছে, তারপর যে হ্যাঁ তারপর আমি জানি যে আমায় কি করতে হবে বা আমার রেসপন্সিবিলিটিটা কি। সিনেমা আমরা যখন দেখলাম, সিনেমায় বেশ কিছু মাইনিউট কাজ করা হয়েছে। আমরা দেখলাম যে যখন সিনেমা শুরু হয়, যে প্রদীপ জ্বলছে, তার পিছনে কিছু জিনিসপত্র রাখা আছে, বা মোনালিসাকে যে মেইন মুখ্য চরিত্রে অভিনয় করেছে তাকে সাজানো, একমাত্র চরিত্র, একটা আমরা চরিত্র পাই, তার ভয়েস ওভার, শুধুমাত্র ভয়েস ওভার। তো সেইখানে এই ছোটখাটো জিনিসগুলো সাজানো কতটা অসুবিধে? আমি বিয়ে বাড়ি অনেকবার গেছি, কিন্তু সত্যি কথা বলতে এত ডিটেলে কোনোদিন দেখিনি যে বরণ জ্বালায় কি থাকে বা মানে বিয়ে হলে কি এক্স্যাক্টলি লাগে। তো দাদার সাথে বসার পর দাদা বলেছিলেন যে যে ধরো বিয়ে হয়ে যেদিন আসছে বউ ঘরে, বরণ ডালা তো থাকে, তার সাথে যে তার লাগেজটা থাকবে। আমার ধারণা ছিল চলে আসছে শ্বশুর বাড়িতে রাখা আছে। তো এইগুলো দাদা খুব হেল্প করেছে। করার পর যেমন দুধের আলাদা থালা, এগুলো ওখানে সব রাখা ছিল, অ্যাম্বিয়েন্সটা যাতে দাদা সবসময় বলে যখন শুট করছো জোনে ঢুকো, তো ওইগুলো ওখানে রাখা ছিল যাতে মোনালিসার সুবিধা হয় করতে। তো এইগুলো দাদার সাথে বসে প্ল্যানিং করে নিয়ে আসছিল যে এই রাখবো, তো এটা অনেক সুবিধা হয়েছে। আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, তারপর আমি মনীষের কাছে যাবো। সেটা হলো এই ধরনের সিনেমায় যারা বাডিং ফিল্ম মেকার, যারা নতুন সিনেমা তৈরি করছে, তাদের আরো এই প্রশ্নটা থাকবে যে এই ধরনের সিনেমায় আমরা তো ওই ডায়লগ তো কিছু নেই, যেটা একটা অসুবিধার জায়গা তৈরি হয়ে যায়, সেটা হলো আমি কতটা শুট করবো, সেটাকে কিভাবে করবে? সেটা যেটা হয়েছিল যে আমরা প্রথমে রেকর্ড করে নিয়েছিলাম মোনালিসার গলা। দাদা প্রথমে পুরোটা বললো কিভাবে বলতে হবে না হবে, তো মোনালিসা পুরোটা ওর ভয়েসে রেকর্ড করে নিয়েছিল। ওখানে গিয়ে আমরা শুটিং স্পটে যেটা করেছিলাম যে কারণ একটা তো অসুবিধা হয়, কারণ ধরো এক্সপ্রেশনের সাথে যাতে কথাটা মেলে, কারণ হয়তো একটা লাইনে ও বলছে খুব রোম্যান্টিক কথা, কিন্তু তখন হয়তো এক্সপ্রেশন চলে আসলো খুব তো ওইভাবে সিনেমাটোগ্রাফার যে তারও প্রবলেম হয়, ও কিভাবে এক্সপ্রেশন চেঞ্জ করছে। তো আমরা যেভাবে করেছিলাম অডিওটা চালিয়ে রেখেছিলাম ওখানে, সেই হিসেবে মোনালিসা এক্সপ্রেশন দিচ্ছিল। তো মনীষদা ক্যামেরায় ছিল, মেন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরায় আমার ছিল। তো ভাগ করে নিয়েছিল মনীষদা, যে মনীষদা কোনো সময় তোমার মানে লং অ্যাঙ্গেলে নিচ্ছিল, কোনো সময় আমার তোমার ক্লোজ আপ নিচ্ছিল। তো এরকম করে ভাগ করে কাজ হয়েছে, তো খুব একটা অসুবিধা হয়নি। মোনালিসাও জানতো যে আমি 4টে লাইন বলবো, মনীষদা আমায় লংয়ে নিচ্ছে, আমার আমায় এক্সট্রিম নিচ্ছে, তো এক্সট্রিম শট নিচ্ছে, তো এরকম আমাদের ভাগ করা ছিল। তার মানে নতুন যারা ফিল্ম মেকার, যারা সিনেমা তৈরি করবে বা আগামী দিনে যারা পিভিভি হয়ে কাজ করবে, তাদের জন্য হয়তো একটা মেসেজ খুব ক্লিয়ার যে সিনেমা এরকম নয়, যেটা আগের সিনেমায় মোনালিসা আমাদের বললো যে আজকে মনে হলো কালকে গিয়ে সিনেমা তৈরি করে ফেললাম। সমস্তটাই মনে হয় ভীষণ একটা প্রসেসের ব্যাপার, যে এটা আগে করবো, ওইটা পরে করবো, এর মধ্যে যাবো। আমি মনীষের কাছে যাব। মনীষ, কি এক্সপিরিয়েন্স ছিল এই সিনেমাটা তৈরি করার ক্ষেত্রে? কেননা এইখানে তোমাকে যেমন ক্যামেরার পেছনে আমরা পেয়েছি, একই সঙ্গে এডিটিং এক্সপিরিয়েন্স কি বা কি অনুভব করলাম এই সিনেমাটা? মানে কাল রাত্রি আমি জবে থেকে গল্পটা শুনেছি তাদের কাছ থেকে, প্রিয়ার কাছ থেকে, মাথার মধ্যে তো একটাই চলছিল যে একটা তো জনর থাকে ফিল্মে, এটা ডার্ক সিনেমা হতে চলেছে, প্রত্যেকটাই এবারে ডার্ক সিনেমা। কিন্তু যদি আমি প্রীত না মানে রিত যদি সিনেমাটাকে দেখি, তাহলে অনেক লাইট হয়েছে সিনেমা, যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট দেখি। তো প্রথমে শুরুই করেন দাদা যে এই সিনেমাটা কিন্তু সন্ধ্যাবেলায় শ্যুট হয়, এবং আমরা জানি যে ইনডোরে যদি শ্যুট করি আমি, আমাদের পিভিভিতে যতই লাইট থাকুক বা যাই থাকুক,
মোটামুটি লাইটের একটা প্রতিবারই আমাদের যখন নাইটে শ্যুট হয় বা ইভিনিংয়ে শ্যুট হয়, প্রতিবারই লাইটের একটা বড় জায়গা থাকে যে লাইট আমি কতটা তৈরি করতে পারবো, পরজীবী বলো, কৃষ্ণপক্ষ বলো। তো লাইট তৈরি কীভাবে হবে সেটা একটা বড় চিন্তা ছিল। এবং আমি লোকেশনে যাওয়ার আগে, এটা প্রথম লোকেশন আমাদের প্রিয়া গেছে, লোকেশনে যাওয়ার আগে কোনো রকম আইডিয়া ছিল না ফার্স্ট আমার বা আমাদের যে রুমের অ্যাম্বিয়েন্স কী কালারে পাবো। কারণ যখন ডার্ক সিনেমা, বিয়ের অ্যাম্বিয়েন্স বলছে, একটা ইয়েলিশ টিঞ্চ থাকে, মানে বিয়েতে যে ধরনের বা রাতে যখন আমরা কথা বলি এরকম থাকবে। তো ঘরটাতে প্রথমবারে গিয়ে যেটা দেখি আমরা সম্পূর্ণ সাদা এবং প্রচুর লাইট। এবং তার থেকেও বড় আর একটা জিনিস, যেটা গল্প অনুযায়ী যদি আমি লোকেশনকে সাজানোর কথা ভাবি, তাহলে যত কম জিনিস থাকে জিনিসটা ভালো হয়। কারণ ক্যারেক্টারকে বার করতে গেলে কিন্তু আরও প্রচুর, এগুলো দাদার কাছ থেকেই শেখা। 7 নম্বর বিবিডব্লিউতে এসে যে ক্যারেক্টারকে যদি বার করতে হয়, আমি তার আশপাশটাকে মোটামুটি মানে যদি না প্রাসঙ্গিক কিছু থাকে তাহলে সেগুলোকে সুবিধার ব্যবস্থা করি, যেটাই ঘরটাতে একবারেই পসিবল ছিল না। মানে পিলো কভার থেকে শুরু করে বেডশিট, পেছনে আলমারি বা জায়গা আছে, প্রত্যেকটাতে প্রচুর কাজ, সিলিং, প্রত্যেকটা জায়গায়। তো আমি আর রাবণ যখন ঢুকি, আমাদের দাদা ফোন করেন প্রায় 1.5 ঘন্টা পর যে কটা শ্যুট শেষ হলো। তো আমাদের তখন উত্তর ছিল এখন একটাও শেষ হয়নি। আমরা ফিক্স করছি যে কোন অ্যাঙ্গেল থেকে কী ধরবে, লাইটটা কীভাবে মেটানোর চেষ্টা করবো। থ্যাঙ্কফুলি আমরা সেই দিন কম লাইট ক্যারি করছিলাম, যেহেতু খুব ফাস্ট এবং খুব কম খুঁতে নিয়ে কাজ হবে। তো সব কিছু মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে ঘরটাকে এই অ্যাম্বিয়েন্স আনবো কী করে। কারণ প্রথম থেকেই একটা প্রিকনসেপ্ট নোশন ছিল যে হলুদ আনবো, সাদার জন্য আমি বা আমার প্রিপেয়ারই হয়ে যাই সাদার জন্য, যদি তৈরি হতাম হয়তো হতো। নেক্সট যদি জন নিয়ে আমি কথা বলি, তাহলে আমার পরপর যদি 3টে সিনেমার এডিট দেখি, সখা, তারপর কৃষ্ণপক্ষ, তারপর কালরাত্রি, 3টেই ডার্ক সিনেমা। তো আমার মনে আছে একবার আমি দাদার সঙ্গে একটা জায়গায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমি বলি যে দাদা এবার থেকে আমার মনে হয় আমি ডার্ক সিনেমা এডিটিংয়ের দিকে বেশি যাবো। কারণ এক একজনের থাকে যে আমি রম-কম ভালো বানাই, আমি রোম্যান্স ভালো ফুটিয়ে তুলতে পারি। সো আমার কোথাও একটা মনে হয়েছিল যে যদি এডিটিংয়ের ক্ষেত্রে বলা যেতে পারে, তাহলে যত সিনেমা হেভি হবে, যত ডার্ক হবে, তত বোধ হয় আমার ভেতর থেকে জিনিসটা আমি যতটা বেস্ট দিতে পারবো এই ক্ষেত্রে হয়তো অন্যগুলোতে পারবো না। তো আমি হ্যাপি ছিলাম যে ডার্ক একটা সিনেমা পেয়েছি। যতটা রিত না মানে সিনেমাটা হয়তো এডিট করলে আমি এতটা হ্যাপি ফিল করতাম না। তো এই দুটো জিনিস আমি বলবো যে একটা ভালো বিষয় ছিল যে ডার্ক সিনেমা দুর্দান্তভাবে তৈরি হচ্ছিল, কিন্তু যখনই সেটে পৌঁছাই তখনই ওই এক্সপেকটেশনসটা 50% নেমে গেছিলো। কারণ লোকেশন একদম যেটা এক্সপেক্ট করছিলাম সেটা ছিল না। সো সেটাকে তৈরি করা, লাইট আনা, আমার তারপরে গিয়ে প্রায় আধা ঘন্টা একটা দূরে গিয়ে জেল কিনতে পাঠাই, কারণ আমরা স্টুডিও থেকে জেল নিয়ে যাইনি সেদিন। জেল কিনতে পাঠায়, HMI-কে যে জানলাটা দেখি আমরা, জানলাটার পিছনে পুরো হোয়াইট, ওই জানলাটার পিছনে HMI বেঁধে কভার টেনে জেল দিয়ে অনেকটা ইউলিশ টিঞ্চে আনার চেষ্টা করা হয়েছিল। তো টেকনিক্যালি একটু সেট সাজানোর জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, বাট তারপরে যখন জিনিসটা চলে আসে অনেক সময় নিয়ে করেছি। কারণ যেহেতু ডার্ক সিনেমা মানে স্পেস দিয়েছি প্রচুর, সিনটা ধরে রাখা, হয়তো শ্যুট শেষ হয়ে গেছে মোনালিসাকে বলা যে একটু কন্টিনিউ করতে থাক, ক্যামেরা মুখের উপর ফেলে রাখা। প্রিয়ার আর অভিজ্ঞতা যেটা তুমি বললে যে প্রিয়া এবং ক্রিয়েটিভ হেড দাদাই যেহেতু প্রত্যেকটা গল্প দাদার থেকে পাওয়া, কোঅর্ডিনেশন খুব ভালো ছিল। মানে শ্যুটে তো দাদা নেই, সো আমাকেও বলতে পারবে না যে এখান থেকে এটা নিও না, ওটা নিও না। তো সেই ক্ষেত্রে দেখেছি প্রিয়ার সাংঘাতিক ভালো কোঅর্ডিনেশন, দাদা যা যা বলেছে, যেমন ধরো এই বিয়ের পরে যেগুলো সাজানো, এগুলো সিনেমাটোগ্রাফারের কিছু করার নেই। দাদা বলেছেন যে ডিরেক্টরকে দেখো কী করে। সো এগুলো আমরা ইভেন আমি এডিটিংয়ের সময়ও, সিনেমাটোগ্রাফির সময়ও দেখি যে হাতে মানে বর্ণনাটা না হয় বড় জিনিস আমি দেখতে পাবো, কিন্তু হাতে বিয়ের পর ওই যে ধাগাটা এবং দুব্বো ঘাস বাঁধা, ওই ডিটেলগুলো রাখা দারুণ ছিল। মানে সিনেমাটোগ্রাফার হিসেবে বোধ আমার বোধ হয় কোনো ইয়ে ছিল না যে ঠিকঠাক পাচ্ছি না সাবজেক্ট। সো মোটামুটি একদম ঠিক ছিল। তারপর তো বাকিটা অভিনয়ের উপর মোনালিসা কী করেছে আর বাকিটা ডিরেকশন। মোনালিসা এরকম একটা বোবা চরিত্রে অভিনয় করা মানে কতটা মুশকিল, এক্সপ্রেশন সেখানে বের করে আনা কতটা মুশকিল ছিল? এক্সপ্রেশন ধরে রাখাটা একটু মুশকিল ছিল, কারণ ওই পুরো জোনে ঢোকা, কারণ ওরকম সিচুয়েশন তো আমি আগে কোনোদিনও ফেস করিনি। তো নতুন একটা সিচুয়েশন, তার মধ্যে ঢুকে নিজেকে তার মধ্যে ঢুকিয়ে ভাবা, তো সেখানে একটু টাফ ছিল, যেহেতু স্টোরিটা একটু ভারী, তো আমার ক্ষেত্রে একটু টাফ ছিল। আমার দর্শক বন্ধুরা কোনো যদি প্রশ্ন থাকে কেউ প্রশ্ন করতে পারে। আমার প্রিয়া তুমি যখন ফার্স্ট মানে এই সার্জারি একটা স্টোরি লাইন শেয়ার করে, তো এই স্টোরি লাইনে ফার্স্ট শোনা পর what was your first reaction mentally? হয়তো এক্সপ্রেস করিসনি, বাট in your mind what was your like first reaction? যাক বাবা, লকডাউনের পর একটা ভালো স্টোরি পাওয়া গেল। মানে ছাদে দাদা আমাদের বলছিল, আমার মনে আছে, তো দাদা 8টা স্টোরি বলেছে, আমি শেষে গেছিলাম। তো মানে সবাই যখন বলছে আমি গেছি, তখন দাদা লাস্টে আমারটা বললো। আমি ভাবছি যাক অনেকজনের থেকে ভালো স্টোরি পাওয়া গেছে। এটা ওয়াজ দ্য রিয়াকশন।
আমি মোনালিসাকে একটা জিজ্ঞেস করবো যে কাবেরীর চরিত্রটায় আমরা একটা জার্নি পুরো মেয়ের দেখিয়েছি, কারণ এখানে আমাদের এইটুকুনি একটা সিনেমায় আমরা খুব ভালোভাবে জেন্ডার পলিটিক্সটাকে এনেছি, যে একটা মেয়ে যখন তার নতুন আঙিনায় যায়, নতুন সংসারে যায়, তখন সে মনে করে আমি এই সংসারটাকেও, যে তোমার একটা কথা আছে, আমি ম্যানেজ করে নেব, কিন্তু করোনা এমন একটা জিনিস যেটা আনম্যানেজেবল, আমরা কেউ ম্যানেজ করতে পারছি না। সো এই দুটো দিক তো একসঙ্গে কাজ করেছে, একটা আমি ম্যানেজ করে নেব, আর যখন আমি খুব ভালো রিয়াকশন দেখলাম, মানে আমরা সাধারণত যাত্রা দেখে ফেলি, মা কি হলো, তুমি খুব নর্মাল, যেটা খুব নর্মাল, যে তাহলে মানে যখন কাবেরী জিজ্ঞেস করে সবাইকে, মানে যে শাশুড়ি হোক বা আমরা জানি না উনি কে, কারণ আমরা জনই করে রেখেছি একজন, যে একজন এসে জিজ্ঞেস করে যে বাবু তো এরকম এসছে পজিটিভ, আমরা ধরে নেবো আত্মীয় স্থানীয়কে, যে এটা, এবং তোমার রিয়াকশন, কারণ তখনও তো বাবুর সঙ্গে তোমার সেরম বা তপনের সঙ্গে তোমার সেরম সম্পর্ক গড়ে ওঠেনি, সুতরাং তার জন্য তোমার একেবারে ভীষণ মন থেকে মানে একেবারে প্রেম চলে আসবে সেটা না, তুমি যে রিয়াকশনটা দিলে সেটা খুব ন্যাচারাল। হ্যাঁ, সো এই জায়গাটা তোমার ডাইরেক্টর কতটা হেল্প করেছে, নাকি তোমার ওয়ার্কশপে হেল্প করেছে, নাকি তুমি নিজেকে প্রিপেয়ার করেছো যাবার আগে? ওয়ার্কশপে তো হেল্প হচ্ছে, যে আপনি আমাকে আগে বলে দিয়েছিলেন পুরো স্টোরিটা, তারপরে রেকর্ডিংয়ে যখন যায় একটু অসুবিধা ছিল প্রথমে রেকর্ডিং করতে, কারণ গলার অনেক মডুলেশন ছিল, আর ডাইরেক্টর অনেক হেল্প করেছে, কারণ ওখানে ও রেকর্ডিং চালিয়ে শুনিয়ে তারপরে যিনি অ্যাক্টিং করছিলেন তাকে মানে স্ক্রিপ্ট বলে দেওয়া, এগুলো প্রত্যেকটা জিনিসের দিক থেকে অনেক হেল্প করেছে। আর পুরো সাজটা বোধহয় রূপা করিয়েছে কি, তবে না তুমি নিজে করেছো? প্রিয়াই করেছিল। প্রিয়া করেছিল, আচ্ছা আচ্ছা। রূপা সেন ছিল না শুটিং এ? না, রূপা নিয়ে শুটিং এ ছিল। আচ্ছা আচ্ছা। সো প্রিয়াই তুমি করিয়েছিলে দারুণ সাজ। একটাই শুধু বলবো যে আমার মাস্ক উপরে যে তুমি আই শ্যাডোটা দিয়েছো, ওটা যদি, কারণ আমরা সাধারণত মেকআপ করে আসলে তো আমরা ধুয়ে দিই, সো সেইটা যদি ধোয়া থাকতো তাহলে আরো বোধহয় ভালো হতো, আরো বোধহয় ন্যাচারাল হয়ে উঠতো, কিন্তু খারাপ লাগছে না, কারণ আমরা দেখাইনি ও কখন এসছে। হ্যাঁ, এমনও হতে পারে যে ও কিছুক্ষণ আগেই বাড়িটায় ঢুকেছে, 6টা টটা, সাধারণত মেয়েরা চলে আসে 4টে 5টার মধ্যে, আর এমনি বাড়িতে আমরা দেখি যে 12:30 1টার মধ্যে, কালবেলা পেরিয়ে গেলে কাল রাত্রি শুরু হয়। সো সেটার জন্য খুব সুন্দর লাগলো, মানে অভিনয় আবহ পুরোটার ব্যাপারে খুব ভালোভাবে আমাদের সেটা লাগলো আর কি। আমি মনীষের কাছে আরেকবার যাবো, যে অ্যাজ এ ক্যামেরা পার্সন নয়, এডিটর নয়, আমরা ইতিমধ্যে 4খানা সিনেমা দেখে ফেললাম, আমার একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছে, এবং সেইখানে দাঁড়িয়ে তুমি যখন কমিউনিটি কালেকটিভকে এগিয়ে নিয়ে যাচ্ছ, সেইখানে দাঁড়িয়ে এই সিনেমাগুলো এলাকাতে কতটা সুবিধে পড়বে বা কোনো অসুবিধে পড়বে কি মনে হয়? ভীষণভাবে, মানে আমি দেবাশিসদার একটা কথা ধরে বলবো, যে মানে 7 বছর ধরে তো আমরা সিনেমা পিভিবি করছে, শুধু যে এন্টারটেনমেন্ট বা কমার্শিয়াল পারপাস তা না, মানে আমাদের একটা, আমরা প্রথমবারের সিনেমাগুলো প্রত্যেকবারই তাই বেরিয়েছি, যে একটা সোশ্যাল মেসেজ বা অ্যাওয়ারনেসের একটা জায়গা থেকে, যে যারা আসছে তারা দেখে আদৌ কতটা কাজে লাগাতে পারে, সেটা আমরা রোমান্স দেখাই, বা তার মধ্যে থেকেও একটা আমরা চেষ্টা করি যে কিছু একটা ডিফাইন করা, যেটা দর্শক অ্যাটলিস্ট নিজেরা বুঝতে পারে। এবারে আপাতত যে 4টে সিনেমা দেখেছি, আর যে সময়টার মধ্যে থেকে আমরা গেছি, পুরো ওয়ার্ল্ডই বলছে যে আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না, এমন একটা পরিস্থিতি এসেছে, এবং বিশেষ করে ইন্ডিয়া, বাইরে কী হয়েছে আমরা মিডিয়াতে দেখেছি, বাট বিশেষ করে ইন্ডিয়া যে খবরগুলো প্রতিনিয়ত আমরা বেরিয়েছি, 4টে গল্পই আমরা খবরে বারবার করে পেয়েছি, সুজিতের ঘটন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই মানুষের সাইকোলজি নিয়ে কাজ করিয়েছে, যে মানে যে কোনো মুহূর্তে আমার লাইফ পাল্টে যেতে পারে, এবং আমরা একেবারেই প্রস্তুত না, এবং সেখানে প্রতিটা সিনেমাও দেখানোর চেষ্টা করেছে যে যদি আগামী দিনে এরকম আসে তাহলে কীভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে। এবং এই সিনেমাটা দাদা যেটা বলেন, যে একটা মেয়ে পুরো হয়তো অনেক দিন ধরে এই স্বপ্নটা বুনছিল যে সংসার সামলাবে, কারণ যে ডায়লগগুলো আমরা মাইনেটলি দেওয়ার চেষ্টা করছি, সেটাকে দেখানোর চেষ্টা করছি যে মেয়েটার হবি, মেয়েটার স্বপ্ন, মেয়েটার ইচ্ছে, সেটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড নষ্ট হয়ে গেল। তো এরকম পরিস্থিতি আবারও আসতে পারে, এবং এরকম পরিস্থিতির জন্য তৈরি হওয়াটাই মতো দরকার। বিশেষ করে আগের সিনেমা যেটা দেখলাম, দেবাশিসদা যেটা বারবার করে বললো যে লুকাচাপা না করে, না ঢেকে, আর এটাতে আরেকটা জিনিস যেটা বারবার করে বেরিয়ে এসেছে, এই পরিস্থিতিতে আমরাও খবরে শুনেছি যে আজকে বিয়ে হচ্ছে, আজকে সোশ্যাল গ্যাদারিং হচ্ছে,
যদিও গভর্নমেন্ট থেকে বারণ করে দেওয়া হচ্ছে যে 50 জন 10 জনের বেশি না, তারপরেও আমরা খবর পেয়েছি 200 জনকে নিয়ে বিয়ে হলো বা কোনো অনুষ্ঠান হলো। তো ডেফিনেটলি সব কিছু তো হবে, বাট পরিস্থিতিকে মাথায় রেখে আমার মনে হয় সেইভাবে ডিসিশন নেওয়া উচিত। হয়তো সব কিছুকে মানলাম, হয়তো কাবেরীর লাইফ অন্যরকম হতে পারতো যদি না এই ডিসিশনটা নিত যে এই সময়ই বিয়ে হবে, কারণ সবাই জানে যে এই সময় জ্বর আসা মানেই একটা হাই চান্স থাকে যে এটা কোভিডের জন্য হতে পারে। তো আমার মনে হয় মানুষ যখন দেখবে তখন একবার হলেও ক্লিক করবে যে এই সময় তো বিয়ে নাও করতে পারতো। যে ভাবছিল যে বিয়ে করাবে, এখন এমন না যে চলে গেছে, এখনও বিয়ে হচ্ছে, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। তো এখনও যদি সিনেমা কেউ দেখে তাহলে হয়তো দুবার ভাবে যে আপাতত যাক এই বছরটা, এই বছর আর কিছু না, কারণ ফার্স্ট আমি নিজেকে বাঁচাবো, তারপরে সুখ শান্তি সমস্ত কিছু। আমার মনে হয় আমার মনে হয় একটু কাল রাত্রি, কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে একটা কথা হলো যে কাল রাত্রি কার সঙ্গে, এই অস্থির সময়ের সঙ্গে নাকি মেয়েটির জীবনের সঙ্গে। কাল রাত্রি মানে একটা একদিনের বিচ্ছেদ, এই বিচ্ছেদটা কি পার্মানেন্ট নাকি এই বিচ্ছেদটা টেম্পোরারি, সেইটা নিয়ে আমাদের এখানে কথাবার্তা চলে। যে কাবেরীর লাইফের ওই যে বলে 14 দিনের জন্য, এখন যদিও ভদ্রমহিলা ভুল করে বোধহয় বলে ফেলেছে বাবুকে 14 দিন, ওকে 14 দিন রাখবে, আসলে তোমাদের 14 দিন রাখবে কোয়ারেন্টাইনে। সেই কোয়ারেন্টাইনে তখন 14 দিন, এই 14 দিনের পরেই কি কাবেরীর ভাগ্য ফিরে আসবে বা কাল রাত্রি কাটবে? কারণ করোনা এমন একটা অনিশ্চিত অসুখ, আমরা জানি না 14 দিন বাদে তখন ফিরবে কি, বা ও আবার সব ম্যানেজ করতে পারবে কি। সুতরাং এই জায়গাগুলো, এটা শুধু বোধহয় করোনার জন্য নয়, আমাদের যে কোনো, কারণ মেয়েদের ভাগ্য মানে কতটা তাড়াতাড়ি, তার জন্য বোঝায় কতটা আনসার্টেনটি নিয়ে তো মেয়েদের ভাগ্য। সুতরাং সেটাই বোধহয় কাল রাত্রির মেন কথা, যে করোনা নয় আমরা বলে দিলাম, কিন্তু আসলে কিন্তু যেখানে ও প্রথমে বলে যে কোনো একটা ব্যাপারেই তো সবসময় আমরা মেয়েটার দোষ ধরে দিই, যে জ্বরও এসছে সেটা এমন করছে লোকজন যার জন্য ওকে এক ঘরে করে তখনই দেওয়া হলো। মানে কাল রাত্রি কি ওর আদৌ ভাঙবে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না বা জানতে দিই না। এবং এই সুবাদে আমাদের একজন পরিচালক, দক্ষিণ কোরিয়ার একজন পরিচালক মারা গেলেন সম্প্রতি। তো সেই ভদ্রলোকের সিনেমাগুলো আমরা সবসময় দেখেছি যে লোককে অনেক প্রশ্ন করা। সুতরাং এই জায়গাটা আমরা কাল রাত্রি বা এবারের যে জনের ফিল্মগুলো, আমার ওই ফিল্মগুলো দেখে বারবার, ওনার ফিল্মগুলো দেখে মনে হয়েছে যে লোককে প্রশ্ন করাতে বাধ্য করবে। একদম তাই। আর মনীষের কাছে আমি আরো একবার যাবো যে মনীষ, আমি কমিউনিটি কালেক্টিভের কথা বললাম, এবং সেখানে দাঁড়িয়ে এই বছর তো আমরা ওই যেমন বিয়েতেও আমরা খুব কম লোক নিয়ে কথা হচ্ছে, তোমার কথার পক্ষ থেকে বলি, এবং সেখানে তো এবার আমাদের প্রতিদিন প্রয়াসন প্রণামে বা বিবিধের প্রতি আমরা খুব কম সংখ্যক লোক আছি, যার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মে এটাকে ফ্লোট করছি। তো সেখানে দাঁড়িয়ে এলাকার মধ্যে এই সিনেমাটা নিয়ে যেতে কমিউনিটি কালেক্টিভ এবং তোমার সিভিএন কিরকমভাবে এগিয়ে আসবে বা এরভাবে কোনো প্ল্যান হয়েছে কি? প্ল্যান যদি আমি ক্রেডিট টুরে দেখাই, তাহলে প্রত্যেকটা সিনেমাতেই বারবার করে বলা হচ্ছে যে পাবলিসিটি বা ডিস্ট্রিবিউশনে কমিউনিটি ভিজুয়ালিস্ট নেটওয়ার্ক, প্রোডাকশন ভিজুয়ালিস্টিক্স, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আজকে কিছু ভুলের জন্য আমরা এখন পর্যন্ত প্রিমিয়ার করতে পারিনি, কিন্তু অলরেডি 2টো সিনেমা আমাদের প্রিমিয়ার। তো যদি আমি ইউথ গ্রুপটার দিকে তাকাই, লোক দেখার যদি আমি কথা বলি, এখানে হয়তো আমরা খুব কম সংখ্যক লোক বা আমরা যারা একত্রিতভাবে কাজ করছি তারা দেখলাম, কিন্তু ইউথ গ্রুপটা যদি দিকে তাকাই তাহলে অলরেডি তারা ফেসবুক, অনলাইন প্রিমিয়ার এগুলো প্রত্যেকে দেখতে পাচ্ছে। আর বাকি কাজ থেকে যে সিভিএন একটা বড় জায়গা, যেখানে আমাদের এখন যদি আমরা মানডে মহাভারতের পপুলার কথা বলি, বেশ কিছু মানুষ মানডে মহাভারত বা বাকি যে শোগুলো দেখছে সেগুলো থ্রুতে আমরা চেষ্টা করতে পারি যে এই ফিল্মগুলো, পার্টিকুলারলি একটা সিনেমা না, প্রত্যেকটা সিনেমা, পুরো সিনেমা হয়তো আমরা আমাদের থ্রুতে দেখাতে পারবো না, কিন্তু আমাদের থ্রুতে আমরা প্রয়াসী ভিজুয়াল বেসিক্সের প্ল্যাটফর্মে আনতে পারি। এবং কিছুটা সময় তো আমাদের অপেক্ষা করতেই হবে, আমরা এখনই ডেফিনেটলি যেতে পারছি না। এছাড়া আমাদের এলাকাতে এখন যে ক্লাসগুলো চলছে, মিলিদি পিরিয়ডস ক্লাস বা অন্যান্য যেগুলো ভার্চুয়ালি চলছে, প্রত্যেকটা জায়গাতেই আমরা সিনেমাগুলির কথা বারবার বলতে পারি, সিনেমাগুলির প্রসঙ্গ টেনে অনেক কাজ করাতে পারি। এমন না যে সিনেমাই দেখিয়ে কাজ করাতে পারি, টিজার দেখিয়ে, ক্লিপিং দেখিয়ে বিভিন্ন সময়, যেহেতু কোভিড রিলেটেড এবং কোভিড চলে যাবে যে এত তাড়াতাড়ি তা না, এখনও ধরে নেওয়া যেতে পারে যে অন্তত 1 থেকে 2 বছর এই আবহতেই আমরা থাকবো। তো এটা একটা বড় খোরাক আমাদের কাছে এই সিনেমাগুলো। আমরা এখন থেকে যা যা কাজ করছি বা যা যা আমরা ইভেন্টে যাচ্ছি, প্রত্যেকটার কার্টুন টেস্ট রেজাল্ট হিসাবে এই সিনেমাগুলোর বিভিন্ন অংশ কাজ করতে পারে, এমন না যে এখানেই থেকে গেছে। এটা আমাদের কাছে একটা বড় ভান্ডার হয়ে দাঁড়ালো যে এই 1-2 বছর আমরা দারুণভাবে সিনেমাগুলো নিয়ে করোনার সঙ্গে কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ মনীষ। দর্শকদের আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব, আদারওয়াইজ আমরা আমার প্রশ্নটা মনীষের কাছে। ও একটাতে ডিরেক্ট করেছে আর একটাতে নিজে
দুটোতে অভিনয় করেছে। ওর কোনটা প্রিয়? সব। দুটোতেই অ্যাকচুয়ালি অভিনয় করেছে। হ্যাঁ, দুটোতেই অভিনয় করেছি। প্রিয় ভয় যেহেতু নিজে বানিয়েছি, ভয় নিজে যেহেতু পরিচালনা করেছি তো ভালো। আর কাল রাত্রিও আমার ভালো লেগেছে, কারণ অন্যরকম একটা স্টোরি আর পুরোটাই ভয়েস ওভারের উপর দিয়ে গেছে। নতুন এক্সপিরিয়েন্স। নতুন একটা এক্সপিরিয়েন্স, আর স্টোরিটাও অন্যরকম ছিল। আর অন্য কোনো প্রশ্ন? আদারওয়াইজ আমাদের ঘড়ির কাটাও চোখ রাখাচ্ছে ইতিমধ্যে। আমরা 7:40 ইতিমধ্যেই আমরা তাহলে ক্লোজ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য।